বড়রা আমরা দেখেছি যে একটা কাজ শুরু করে শেষ করতে পারে না। ঘন্টার পর ঘন্টা একটা জায়গায় বসে মোবাইল স্ক্রল করছে। যতদিনে একটা অ্যাডাল্ট হুম। এডিএইচডি আমাদের কাছে আসছে, তারা একটা ধারণা নিয়ে আসে যে আমি কেমন যেন, আমি খারাপ, আমি লেজি, আমার দ্বারা কিছু হবে না। এই সমস্যাটা ইদানিংকালে দিনকে দিন বেড়ে চলেছে। এটা কেন? বিশেষ করে বড়দের মধ্যে। বোঝা অনেকটা তাড়াতাড়ি যায়, তাই জন্য ডায়াগনোসিসটা বেটার হয় এবং সেটা দেখা যায় যে মেয়েদের থেকে ছেলেদের 4 গুণ বেশি। এই মানুষগুলো কখন একজন এক্সপার্টের কাছে বা একজন মনোবিদের কাছে পৌঁছবেন? কনস্ট্যান্টলি একটা স্ট্রেসের মধ্যে থাকে, আনম্যানেজেবল স্ট্রেসের মধ্যে থাকে, যারা আদৌ এডিএইচডি আছে বুঝতে পারছে না, কিন্তু তাদের এই বিহেভিয়ারের জন্য সারা জীবন তাদের লোকেরা লেজি, ইরেসপন্সিবল, ফরগেটফুল এইগুলো বলে বলে তাদের তকমা দিয়ে দেয়। তো এই ধরনের মানুষদের আপনারা কিভাবে হেল্প করেন? বয়স হয়েছে, কিন্তু প্রায়শই আপনি গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভুলে যাচ্ছেন। একটা কাজ শুরু করেছিলেন কিন্তু আজও শেষ করে উঠতে পারেন। আপনি জানেন কাজটা কিভাবে করতে হবে, এমন নয়। মিটিং এ বা কারোর সঙ্গে কথা বলতে গিয়ে বা সিনেমা দেখতে গিয়েও আপনি কনসেন্ট্রেট করতে পারছেন। এই ধরনের সমস্যা কিন্তু শুধু আপনার নয়, আমাদের ভারতবর্ষ তথা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের এই সমস্যা আছে। যদি আপনার এই সমস্যা থেকে থাকে তাহলে একটু দাঁড়িয়ে যাবেন, কারণ আজ আমরা কথা বলবো অ্যাডাল্ট এডিএইচডি নিয়ে। এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট মনোবিদ মীনাক্ষী খুরানা সাহা। নমস্কার ম্যাম। বড়রা আমরা দেখেছি যে একটা কাজ শুরু করে শেষ করতে পারেন। ঘন্টার পর ঘন্টা একটা জায়গায় বসে মোবাইল স্ক্রল করছে, কারোর সঙ্গে কথা বলতে গেলে খেই হারিয়ে ফেলছে, মনোযোগ দিতে পারছেন আর কি। সিনেমা দেখতে গেলেও বুঝতে পারছেন না, সিনেমাটা হয়তো একটা ইজি সিনেমা, তাও বুঝতে পারছেন না। এই সমস্যাটা ইদানিংকালে দিনকে দিন বেড়ে চলেছে। এটা কেন? বিশেষ করে বড়দের মধ্যে। এটা ইদানিং বেড়ে চলেছে মেবি আমাদের সোসাইটি এমনভাবে মাল্টিটাস্কিংয়ের জন্য আমাদের ফোর্স করছে, হুম। স্ট্রেস বেড়ে গেছে, অ্যাংজাইটি বেড়ে গেছে তার জন্য। কিন্তু যদি এই প্রবলেমগুলো ছোটবেলাতেও থেকে থাকে এবং সেটা ছোটবেলাতে একটু অন্যরকমভাবে এখনও কিন্তু কিছু কিছু সমস্যা রয়ে যাচ্ছে, তখন আমরা এটাকে অ্যাডাল্ট এডিএইচডি বলতে পারি। আচ্ছা। তো অ্যাডাল্ট এডিএইচডি হওয়ার জন্য এটা মাথায় রাখতে হবে যে অ্যাডাল্ট এডিএইচডি এমন একটা কন্ডিশন যে এইটা অনেক সময় অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা ধরে নিন স্ট্রেস বা কোনো ড্রাগ অ্যাবিউজে আছে, মানে অ্যালকোহল অ্যাবিউজ করছেন বা খুব স্মোক করছেন, অনেক সময় দেখা যায় যে কোমরবিড কন্ডিশন হিসেবে থাকে, তাই ঠিক একটা ধরা পড়ে না ঠিক অ্যাডাল্ট এডিএইচডি কিনা বোঝা যায় না। তার জন্য কিন্তু প্রপার অ্যাসেসমেন্ট করতে লাগে বোঝার জন্য যে এই যে আপনি বললেন মনোযোগ দিতে পারছে না, কোথাও একটা মুভি দেখতে বসে, একটা সিনেমা দেখতে বসে যেন বুঝতে পারছে না, কাজের মধ্যে খেই হারিয়ে ফেলছে, এগুলো কিন্তু অনেক অন্য মেন্টাল কন্ডিশনের জন্যও হতে পারে, আবার অ্যাডাল্ট এডিএইচডির জন্যও হতে পারে। কিন্তু একজন মানুষ কি করে বুঝবেন যে আমার এডিএইচডি সমস্যা আছে নাকি আমার অন্য সমস্যা আছে? কারণ বাচ্চাদের এডিএইচডি হলে তাও কিছুটা সোশ্যাল মিডিয়া, কিছুটা ইন্টারনেট দেখে বুঝতে পারে বা মানে বাবা-মা। কিন্তু একজন বাবা-মা বা যিনি একজন অ্যাডাল্ট, তিনি কিভাবে বুঝবেন এটা? আমার প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক মজা হয়েছে জানেন। আম, আমি হয়তো বাচ্চার এডিএইচডি বের করেছি, হুম। বাবা বা মা হয়তো বলছে "এই বাবা এগুলো তো আমার আছে"। তো বিষয়টা হচ্ছে যে অ্যাডাল্ট এডিএইচডি আমরা যাদের বলছি, অ্যাডাল্ট এডিএইচডি আফটার অল কেন? একটা চাইল্ড যার এডিএইচডি আছে সে বড় হলো, অ্যাডাল্ট হলো, এখন তার অ্যাডাল্ট এডিএইচডি। আচ্ছা। এডিএইচডিটা তো লুপ্ত হয়ে যেতে পারে না। আচ্ছা, মানে এমন নয় যে ছোটবেলায় ছিল না। ছোটবেলায় ছিল, অ্যাবসোলুটলি কিন্তু সেটা ধরা পড়েনি। ডায়াগনোসড ও হয়নি, হ্যাঁ ধরা আচ্ছা। পড়েনি। কেন কি এডিএইচডি 12 বছরের আগে মোটামুটি ডায়াগনোস হয়ে যাওয়ার কথা, এবং যাদের হয় না তার নিউমারাস কারণ আছে কেন হয় না, সেটা একাধিক কারণ, সেটা নিয়ে হয়তো আমরা ডিসকাস করব। একদমই। কিন্তু বিষয়টা হচ্ছে যে যাদের এডিএইচডি আছে তাদের আগেও ছিল, সেখানে সিমটমসগুলো বাচ্চাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়ে যায়। যেমন একটা মানুষ বড় হতে থাকে তখন সিমটমসগুলোর মধ্যে একটা মেটামরফোসিস আসে, একটা ডিফারেন্স আসে, কিছুটা ক্যামোফ্লাজ করা বা কিছুটা ম্যানেজ করে নেওয়ার একটা জায়গা আসে, বিকজ গ্রোথের সঙ্গে একটা ম্যাচুরিটি এমনিই আসছে। তাই জন্য অনেক সময় কিন্তু আমরা অ্যাডাল্ট এডিএইচডি বুঝতে পারি না,
ছোটদের হয়তো তারা এখন বড় হয়েছে, তাদের বাচ্চাদের কোনো সমস্যা আছে, তারা এলো তারপরে দেখা গেল, বা হয়তো তাদের কাজে খুব সমস্যা হচ্ছে, তারা এলো তারপরে দেখা গেল যে তার এডিএইচডি রয়েছে কথাতে, তখন বেরোলো ও আমি তো এটা ছোটবেলাতেও করতাম, আচ্ছা আমার তো এই সমস্যাটা ছিল, ও আচ্ছা এইটা তাহলে এই জন্য হতো। তখন একটা রিয়েলাইজেশন আসে মানুষের মধ্যে। এই ধরনের মানুষরা প্রায়শই ভুলে যান, যে এরা কোনো একটা ঘরে গেলেন, তারপরে মনে করতে পারছেন না, আরে আমি কিসের জন্য এসেছিলাম। তো এই যে বিষয়টা, মানে এটা কি এডিএইচডির পার্ট, নাকি এটা নর্মাল স্বাভাবিক, বা এটা আপনি কখন স্বাভাবিক বলবেন, কখন বলবেন যে না এটা সমস্যা আছে? দেখুন, ভুলে যাওয়া আমাদের সবারই এক্স্যাক্টলি। কিছুটা না হুম, হুম, কিছুটা আছে। তো হুম, আমরা প্রথমেই কাউকে এটার জন্য হুম, এডিএইচডি ট্যাগ করে দিতে হুম, পারি না। হুম, কিন্তু যদি দেখা যায় যে হুম, সে প্রায়শই ভুলে যাচ্ছে, হুম, প্লাস ভুলে যাওয়ার সঙ্গে মানে ফরগেটফুল হুম, এর সঙ্গে হুম, তার আরো কিছু সিম্পটমস আছে, সেইগুলো সে দেখাচ্ছে, তখন কিন্তু তার একটা চেক করানো দরকার। বিকজ অনেক সময় বয়সকালে ভুলে যাচ্ছে, সেটা কোনো ডিমেনশিয়ার কারণও হতে পারে, বা সে হয়তো প্রচণ্ড সাংঘাতিক লাইফের কিছু সিচুয়েশনাল স্ট্রেসে আছে, তার জন্য সে ভুলে যাচ্ছে, সেটাও হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে সে ছোটবেলা থেকেই ফরগেটফুল হুম। বা কেয়ারলেস মিস্টেক করে, তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে ছোটবেলা থেকে করছে, এখনও একটু কেয়ারলেসনেস বেশি, এখনও কিছু একটা বললাম পুরোটা মনে রাখতে পারলো না। মনে কেন রাখছে না? বিকজ পুরো অ্যাটেনশনটাই দিতে পারছে না। চারটে কথা বললেন, দুটো মনে রাখলো, দুটো মনে রাখলো না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তখন এডিএইচডি বলতে পারি। অ্যাজ আই সেড যে শুধু একটা সিমটম দেখে ডায়াগনোজ করা যায় না। যদি কিছু কিছু আমরা সিমটমস দেখি, তখনই আমরা সেটাকে এডিএইচডি বলতে পারবো। আর কি কি সিমটমস দেখা যেতে পারে এদের মধ্যে? জেনারেলি এডিএইচডি যাদের থাকে, ছোট বাচ্চাদের ফার্স্ট বলি, ছোট বাচ্চাদের যেই ধরনের সিমটম থাকে, যে মনোনিবেশ হুম, করতে হুম, পারছে হুম, না, ডিস্ট্র্যাক্টেড হয়ে হুম, যাচ্ছে, নিজের কাজ নিয়ে বসে কাজটা শেষ করতে পারছে না, কাজের মধ্যেই বারবার উঠে উঠে হুম, পড়ছে, হুম, বা কোনো কঠিন কাজ হলো সেটাকে নিয়ে যে পারসিস্ট করা, সেটা পারসিস্ট করতে পারছে না, সেটা হয়তো ছেড়ে দিচ্ছে। তার সঙ্গে আবার ফিজিক্যাল কিছু থাকে, যেমন হচ্ছে ভাবুন খুব দৌড়ে বেড়াচ্ছে, হুম, ক্লাসে বসতে পারছে না, হুম, ইন্টারাপ্ট করে দিচ্ছে, লোকের কথা শেষ হওয়ার আগেই কথা বলছে। কথা বলে ফেলছে, হুম, কোয়েশ্চেন ম্যাম শেষ হুম, করার আগেই হয়তো হুম, আনসার হুম, দিয়ে হুম, দিচ্ছে হুম, না বুঝে। হুম, লেখাতেও এরকম প্রচুর ভুল। এইটাই যখন সে বড় হচ্ছে, হুম, তার ফিজিক্যাল হাইপার অ্যাক্টিভিটিটা দেখা যায় কিছুটা কমে আসে। মানে কি, তখন আমরা নিজেদের কিছুটা দমন করতে হুম, পারি, ম্যানেজ করতে পারি। ম্যানেজ করতে হুম, পারি হুম, ফিজিক্যাল হুম, অ্যাসপেক্টটা। হুম, কিন্তু মেন্টাল যে অ্যাসপেক্টটা, সেটা থেকেই যায়। মানে কি, মেন্টাল রেস্টলেসনেস হুম, থেকে যায়, হুম, ফিজিক্যালও রেস্টলেসনেস থেকে যায়, মানে একটা জায়গায় স্থিরভাবে বসতে হুম, পারে না, হুম, কনস্ট্যান্ট কিছু না কিছু হুম, নিয়ে হুম, করছে। অনেক সময় দেখা যায় যে অ্যাডাল্টরা যারা খুব ক্লামজি হয়, হুম, ডিসঅর্গানাইজড, কোনো কিছু গুছিয়ে রাখতে পারছে না, এই রাখছে, এটা হারিয়ে ফেলছে, ওটা ফেলে দিচ্ছে, এটা পড়ে যাচ্ছে, তাদের মধ্যেও কিন্তু এডিএইচডি ট্রেটস এগুলো। মানসিক রেস্টলেসনেস, কোনো কিছু নিয়ে একটা বেশিক্ষণ মাথা ঘামাতে পারছে না, বা ঘামাতে গেলেই অস্থির লাগছে, একটা জায়গায় বেশিক্ষণ বসতে পারছে না, বারবার হয়তো উঠে একটু টল দিতে হচ্ছে, স্মোক করতে হচ্ছে, কিছু একটা নিয়ে বসে বেশিক্ষণ থাকতে পারছে না, বা খুব তাড়াতাড়ি তার ইন্টারেস্ট সে লুজ করে যাচ্ছে। হুম, আজকে মনে হচ্ছে এইটা দারুণ, হুম, কালকে মনে হচ্ছে দূর অনেক হলো, এবার একটা নতুন কিছু করি। মানে অলওয়েজ ওয়ান্টিং সাম স্টিমুলেশন ইন লাইফ, এটা শিখছে, ওটা একটু করে নিল, হুম, একটু কবিতার হুম, ক্লাসে চলে গেল, একটু গানের ক্লাসে চলে হুম, গেল, আবার মনে হলো দূর আর ভাল লাগছে না এগুলো করতে, একটু গিটার শিখে হুম, নিই। হুম। মানে এরকম কিছু বিহেভিয়ারের মধ্যে আপনারা এই ট্রেটসগুলো দেখবেন। ডিসঅর্গানাইজেশন, তারপরে কাজের মানে যে কাজের টাইমটা, সেইটার মধ্যে ভীষণ প্রোকাস্টিনেশন থাকে। মানে একটা কিছু শুরু করব 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 করতে করতে লাস্ট মোমেন্টে নিয়ে যাবে, যতক্ষণ না একদম এত স্ট্রেস হয়ে যাচ্ছে যে হুম, এবার না করলে এসপার ওসপার, হুম, ততক্ষণ হয়তো সে নিজেকে মোটিভেট করে ওই অবধি নিয়েই যেতে পারবে না। তো এইরকম কিছু কিছু সিমটমস দেখা যায়, এবং তার সঙ্গে যেটা দেখা যায়, এই রকম সমস্যার জন্য তারা কখনো নিজের পোটেনশিয়ালটা, যতটা তার পোটেনশিয়াল আছে, সে কখনো পোটেনশিয়েট করতে পারে হুম, না। কেন কি, যে কোনো কাজ, যে সাকসেস পেতে গেলে আপনাকে তো লেগে থাকতে হবে। ঠিক। এবার এই লেগে থাকাটাই প্রবলেম ওদের, কনসিস্টেন্সিটাই প্রবলেম ওদের, নিজের কথা হয়তো রাখতে পারাটাই প্রবলেম। বললো কিন্তু হয়তো, এবং সেটা আমাদের দেখা যায় যে সেটা শুধু প্রফেশনাল লাইফ না, পার্সোনাল লাইফও কিন্তু ভীষণভাবে এফেক্ট করে। মানে এটাই আপনার কাছে জানবো যে তার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ এবং রিলেশনশিপস গুলো কিভাবে এফেক্টেড হয় এর ফলে? রাইট। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু ওদের যে কোনো কাজের মধ্যে একটা দেখা যায় যে প্রোকাস্টিনেশন আছে, হুম, মানে করছি করব ঠিক আছে, এইটা একটা রয়েছে, তার মানে হচ্ছে যে সে যেখানেই
তার একটা রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গা আছে, হুম, সেখানটা থেকে সে টাইম নিচ্ছে বেশি, হেন্স সব কিছুতেই তার টাইম বেশি লাগবে। ভাবুন, হুম, গার্লফ্রেন্ড আছে, তাকে হুম, বলছি হ্যাঁ কথা বলবো বাবা মার সঙ্গে, বলবো 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 করতে করতে দেখা গেল বেশ কিছু দিন, কিছু বছর হুম, চলে যাচ্ছে, হয়তো আরেকজন হয়তো হুম, ওয়েট করতে পারছে না, ঠিকই। সেখান থেকে একটা ক্ল্যাশ হতে হুম, পারে। বা ভাবুন বিবাহিত, হুম, তারা হয়তো হুম, ভেবেছে যে একটা কিছু করব, হুম, কোনো কিছুর জন্য একটা কমিট হুম, করব, একটা হুম, কোথাও যাব, হুম, কোথাও একটা কিছু হুম, করার আছে, হয়তো সে দুম করে ভুলেই হুম, গেল যে যেতে হবে, বিকজ এরা ভুলে যায়, খুব হুম, ফরগেটফুল হয়, হুম, মাথায় এত হুম, কিছু একসঙ্গে নিয়ে নেয়, ঠিকই। ভুলে যায়। হুম, তো সেখানে হয়তো যে তার হুম, স্পাউসে হয়তো হুম, ডিস্ট্রেসড ফিল করতে পারে, বা হুম, তার হয়তো মনে হতে পারে যে এইটাও মনে রাখতে পারলো না, এই এই বেসিক কমিটমেন্টসগুলো হুম, হুম, রাখতে হুম, পারলো না। হুম, হুম, যখনই একটা মানুষ টানা কমিটমেন্ট রাখতে পারবে না, হুম, আপনি তাকে কিভাবে দেখবেন? ইরেসপন্সিবল ঠিকই, মানুষ, ঠিকই। কোনো কিছুতে হুম, ইম্পর্টেন্স দেয় না। হুম, তো আপনার দায়িত্ব জ্ঞানহীন। হুম, একদমই। হুম, তাহলে সেই ক্ষেত্রে তার সঙ্গে সম্পর্ক রাখা ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে ওদের রিলেশনশিপের জায়গাটাও কিন্তু ভীষণ স্ট্রেইনড হয়, অ্যাজ আ প্যারেন্টও হয়, অ্যাজ আ স্পাউসও হয়। বাবা মার সঙ্গে অনেক সময় হলো যে বাবা মা হয়তো একটা হুম, ইম্পর্ট্যান্ট হুম, দায়িত্ব হুম, দিলেন, হুম, সে হয়তো করবো, আচ্ছা আচ্ছা হুম, করছি বলে হয়তো করলেন না, সে একটা হুম, টাইম হয়তো চলে গেল, তার জন্য হয়তো তার হুম, কিছু একটা কনসিকুয়েন্স ফ্যামিলিকে ভোগ করতে হলো, তাকে সবাই বলল যে তোর এই রেসপন্সিবল বিহেভিয়ারের জন্য আজকে আমাদের এই সমস্যা। এবার শুনতেই হয়। শুনতেই হবে। হুম, এবার এইটার জন্য যেটা দেখা যায় সেটা হচ্ছে এই এডিএইচডি অ্যাডাল্টরা, যারা আদৌ এডিএইচডি আছে বুঝতে পারছে না, কিন্তু তাদের এই বিহেভিয়ারের জন্য সারা জীবন তাদের লোকেরা লেজি, ইরেসপন্সিবল, ফরগেটফুল হুম। এইগুলো বলে বলে তাদের তকমা দিয়ে দেয়, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাও এই তকমাটা অ্যাকসেপ্ট করে নেয়, কোথাও গিয়ে একটা ডিপ্রেশন এসে যায়। তার মানে এই যে এডিএইচডি যাদের আছে তাদের মধ্যে ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, স্ট্রেস তো আছেই। এবার ঘটনা হলো এরা যদি আনট্রিটেড থাকে তাহলে কন্ডিশন কোন জায়গায় পৌঁছতে পারে? খুব ভালো প্রশ্ন করেছেন, কিন্তু তার আগে আরো কিছু হুম, বলি। এই অ্যাংজাইটি ডিপ্রেশনটা আমরা খুব কমনলি হুম, ইউজ করি, হুম, যেটা অ্যাকচুয়ালি খুব কমন মেন্টাল হুম, হেলথ হুম, ডিসঅর্ডার্স, হুম, যেটা ভাবুন পারসিস্টেন্ট কোনো লাইফের সমস্যা হলে, হুম, বা যেমন ভাবুন আগে আমি এডিএইচডির পার্টটা থেকে বলি, এডিএইচডি আলটিমেটলি কিন্তু মাথায় রাখতে হবে যে এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। হুম, তাহলে যদি একটা মানুষ এই ব্রেনের একটা ডিফারেন্ট কন্ডিশনিং নিয়ে সে জন্মায় এবং বড় হয়, তো স্বাভাবিক সে সবসময় একটু ডিফারেন্ট ফ্রম দ্য ক্রাউড হবেই। ঠিক। এবং যখনই ডিফারেন্ট ফ্রম দ্য ক্রাউড হবে, তার এই যে আমি একটু আলাদা আর আমি হুম, যে খাপ খাওয়াতে পারছি হুম, না, হুম। এবং তার জন্য লোকে আমাকে দোষ অন্যরকম দিচ্ছে, ভাবে ট্রিট অন্যভাবে করছে। ট্রিট করছে, হুম, হুম, সেখান থেকে যেমন ডিপ্রেশন হুম, আসবে, হুম। তেমন এই ধরনের রোগে আরেকটা কিন্তু মেজর প্রবলেম হয়, যে এদের ইম্পালস কন্ট্রোল খুব কম থাকে। এবার যেহেতু ইম্পালস কন্ট্রোল কম থাকে, এদের কিন্তু এডিকশনের মধ্যে ঢুকে যাওয়ার চান্স বেশি থাকে, রিস্ক টেকিং বিহেভিয়ার। ভাবুন গাড়ি নিয়ে বেরোলো, এমন স্পিডে চালালো একটা অ্যাক্সিডেন্টই হয়ে গেল, বা প্রবণতা হচ্ছে যে একটা কিছু এক্সাইটিং হুম, করতে হবে, হুম। না হলে বিকজ এরা খুব তাড়াতাড়ি বোর্ড হয়ে যায়। তো এটাও কিন্তু একটা মেজর প্রবলেম এদের, যে এরা শুধু একটা রোগ নয়, বরং অ্যাংজাইটি, ডিপ্রেশন, অনেক সময় দেখা যায় সাবস্টেন্স হুম, অ্যাবিউজ, হুম। সেখান থেকে অন্য ধরনের বিহেভিয়ার্স চলে আসে, যার জন্য কিন্তু ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সবটাই ইম্প্যাক্টেড হতে পারে। আচ্ছা এই যে ADHD-র কথা আমরা আলোচনা করছি, এটা কাদের মধ্যে বেশি দেখা যায়? মানে পুরুষ না মহিলাদের মধ্যে? বাচ্চাদের মধ্যে তো আমরা আ দেখেছি। কিন্তু আমি বড়দের কথা বলছি। ঠিক, মহিলাদের মধ্যে কি সমান দেখা যায়? সমান দেখা যায়। আচ্ছা। এবার খুব সুন্দরভাবে প্রশ্নটা আপনি করলেন। ব্যাপারটা হচ্ছে যে ছোট বয়সে হুম, উম যেহেতু ছেলেদের হুম, ফিজিওলজিটা হুম, একটু হুম, ডিফারেন্ট, তাই জন্য ছেলেরা একটু বেশি দুরন্ত হুম, হয়। হুম, তাই দুরন্তর ওপর দুরন্তপনার হুম, রোগ। হুম, তার ক্ষেত্রে কি হয়, ছেলে বাচ্চাদের ম্যানিফেস্টেশনটা অনেকটা ক্লিয়ার হয়, হুম, বোঝা অনেকটা হুম, তাড়াতাড়ি যায়, তাই জন্য ডায়াগনোসিসটা বেটার হয়। এবং সেটা দেখা যায় যে মেয়েদের থেকে ছেলেদের ৪ গুণ বেশি। সেটা অ্যাকর্ডিং টু, মানে যদি বাচ্চাদের দেখেন হুম, তাহলে সেটাই থাকছে। আচ্ছা। যখন সেটা অ্যাডাল্টহুডে চলে হুম, আসছে, তখন কিন্তু এই রেটটা একটুখানি দুজনের মোটামুটি সমান সমান চলে আসে। তখনও ছেলেদের একটু বেশি, কিন্তু মোটামুটি সমান সমান চলে আসে। তার মানে হচ্ছে যে এডিএইচডি হয়তো মেয়েদেরও ইনাফ রেটে থাকে, বাট ডায়াগনোসড হয় না, জাস্ট বিকজ মেয়েরা কম্প্যারেটিভলি ফিজিক্যালি একটু শান্ত। ঠিক। বিকজ এডিএইচডি ৩ টে অ্যাসপেক্ট হয়। একটা হচ্ছে যেখানে ইনঅ্যাটেনশন, মানে একটা এডিএইচডির মানুষ যার ফিজিক্যালি হয়তো তার চাঞ্চল্যতা নেই, কিন্তু মানসিকভাবে সে খুব রেস্টলেস, মনোযোগ দিতে পারছে না, ডিস্ট্র্যাক্টেড।
নম্বর হচ্ছে ফিজিক্যাল চাঞ্চল্যতাটা বেশি, যেখানে আমরা বলি ইম্পালসিভ হাইপার অ্যাক্টিভ টাইপ। আর একটা হয় এই দুটোই থাকে, ইনঅ্যাটেনশনও থাকছে, হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটিও থাকছে, সেটাকে আমরা বলি কম্বাইন টাইপ। তো মেয়েদের যেহেতু মোস্টলি দেখা যায় ইনঅ্যাটেন্টিভ টাইপটা বেশি, ওরা হয়তো পড়াশুনো করতে পারছে না, মনোযোগ দিতে পারছে মনোযোগ দিতে পারছে না, কিন্তু মোস্টলি হয়তো তাকে বলা হবে যে তুমি ইনাফ ট্রাই করছো না, তুমি লেজি। ঠিক তো ওরা এই ট্যাগগুলো, বা হয় তুমি মাথা মোটা, তোমার মাথাতেই ঢোকে ঠিক না, ঠিক কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা দুষ্টুমি হিসেবে দুষ্টুমি হিসেবে ধরা মানে পড়ে। আখ্যায়িত হয় আর কি। রাইট। কিন্তু ছেলেদেরও এই ট্যাগস গুলো পায় যে তারা দুষ্টু ছেলে, বাজে ছেলে, কথা শোনে না, অভদ্র, অসভ্য। এগুলো কিন্তু আমরা কনস্ট্যান্টলি বাচ্চাদের সঙ্গে করি, এবং এরা এইটা নিয়েই বড় হয়। অনেকে তার মধ্যেই কিছু না কিছু জীবনে করে, এবং তারা তখন হয়তো বুঝতে পারছে। যেমন রিসেন্টলি আমি একটি আমার ক্লায়েন্টের কথা বলছি। তার একটা লং টার্ম হিস্ট্রি অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন ছিল। এবার তার অ্যাংজাইটি ডিপ্রেশনটাকে নিয়ে কাজ করতে 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 এখন সে অনেকটা বেটার জায়গায় আছে, এবং এখন আমরা যে প্রবলেমসগুলো ফেস করছে সেইগুলো যখন নিয়ে ডিসকাস করছি, তখন দেখা যাচ্ছে যে সেটা তার ছোটোবেলাতেও ছিল। এটা একটি মেয়ে, এবং সেটা এখন কিভাবে দেখা যাচ্ছে যে সে প্রচণ্ড উত্তেজিত হয়ে যাচ্ছে, বা হয়তো সে একটা জায়গায় স্থিরভাবে বসতে পারছে না, বা কথা হচ্ছে, প্রেজেন্টেশন হচ্ছে, সে যে চাকরিতে রয়েছে সেখানে হয়তো তার সিনিয়র্সরা কিছু বলছে, তার মধ্যে থেকে সে হয়তো দুম করে একটা কথা বলে ফেললো। মানে সে বুঝতে পারছে না যে আমি এই সময় কথাটা বলবো কি বলবো না। তার হয়তো মনে হচ্ছে পজটা অনেকটা বেশি, আমার বোধহয় কিছু একটা বলা উচিত, বলে সে বলে দিচ্ছে। তো সেখানে তার বন্ধুরা কিন্তু তাকে ধরাতে শুরু করেছে যে তুমি কিন্তু এটা বারবার করে ফেলছো, আর এটা প্রথমেও দেখেছিলাম, এখন যেন আরও বেশি বোঝা যাচ্ছে। কি হয়েছে, অ্যাংজাইটি ডিপ্রেশনটা যেই অনেকটা ম্যানেজ হয়ে গেছে, কনফিডেন্সটা এসছে, এখন যে আগের যে প্রবলেমগুলো যেটা নিউরো মানে জেনেটিক্সে রয়ে গেছে, এবার সেইগুলো কিছু কিছু জিনিসগুলো আরও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, প্রকট হয়ে পড়ছে। তখন আমরা এবার শুরু করেছি ওই কাজটা নিয়ে, যে কি করে ম্যানেজমেন্ট আমরা করব এই ক্ষেত্রে যদি আমাদের এই অসুবিধা হয়ে থাকে। তিনি তো ফরচুনেট কি তার ভালো বন্ধু বান্ধব আছে এবং তিনি জানিয়েছেন যে তোমার এই সমস্যা হচ্ছে, কিন্তু সবাই তো এতটা ফরচুনেট নাও থাকতে পারে। একদমই। তাহলে তারা যখন আপনার কাছে আসবে বা আসবেন, যখন আপনারা সেই রোগটাকে কিভাবে কনফার্ম করবেন, মানে কিভাবে ডায়াগনোজ করবেন, সেটা কি কথা বলেই বোঝা যায় নাকি কিছু ব্লাড টেস্ট, এমআরআই এই জাতীয় কিছু করতে হয়? জেনারেলি আমরা যেটা করি সেটা হচ্ছে একটা হিস্ট্রি নিই। যখন একজন কেউ মনোবিদের কাছে আসবে, তখন জেনারেলি কিন্তু তারা কিছু অ্যাসেসমেন্টস করেন, যেটা আমাদের টেস্ট, যারা মনোবিদ তাদের যে টেস্টগুলো, সেগুলোকে বলা হয় সাইকোমেট্রিক অ্যাসেসমেন্টস। এই সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন করে আমরা কনফার্ম হতে পারি যে একজনের এডিএইচডি আছে কিনা, এবং এগুলো কিন্তু বিহেভিয়ারাল অ্যাসেসমেন্টস, এবং সেগুলো সেলফ রেটিং, এর মধ্যে কোনো ইনভেশন থাকে না, রক্ত পরীক্ষার ব্যাপার থাকে না, আচ্ছা, বা আচ্ছা। এমআরআই থাকে না। দেখুন, যদি কেউ ডিটেইলড এমআরআই স্টাডি, ব্রেন স্টাডি করে, হয়তো সে কিছু কিছু চেঞ্জেস হয়তো লক্ষ্য করতে পারে একটা যে কোনো এটিপিক্যাল ব্রেনের থেকে, কিন্তু নট টু সারপ্রাইজ যে তার এডিএইচডি আছেই। বিহেভিয়ারাল ফ্রন্টটা অনেক ক্লিয়ারলি বোঝা যায় যে ঠিক অ্যাকচুয়ালি কী অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল কেসেসগুলোই এরকম হয়, যে এখনও অবধি কিন্তু এই পার্টটা নিয়ে কাজই চলছে, যে কোন জায়গাগুলোতে একটু একটু চেঞ্জেস দেখলে আমরা বুঝতে পারবো। যেমন এই দুটোতেই দেখা যায় যে প্রিফ্রন্টাল কর্টেক্সের জায়গাটা একটু ডিফারেন্স থাকে। কেউ কিন্তু বলতে পারবে না যে অ্যাবনর্মালিটি, বিকজ এগুলো অ্যাগেন কন্ডিশন, ডিজিজে আমরা এটা ফেলতে পারি না, বাট ডিসঅর্ডার, ডিসেবিলিটিতে ফেলতে হয়। এবার সেই ক্ষেত্রে সেটাকে নিয়ে প্রপারলি কাজ করা, সেটা বোঝা, এবং সেই অনুযায়ী নিজেকে চালানোটা খুব ইম্পর্টেন্ট হয়। নিজেকে চালানোটা তো ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এক্ষেত্রে তো একটা হেল্পিং হ্যান্ড চাই, যিনি বুঝিয়ে দেবেন, বলে দেবেন যে আপনার এই সমস্যা আছে, আপনাকে এইভাবে চলতে হবে। তো এই মানুষগুলো কখন একজন এক্সপার্টের কাছে বা একজন মনোবিদের কাছে পৌঁছবেন? যদি দেখেন যে কনসিস্টেন্ট আপনার যে কোনো কাজে বেশিক্ষণ মনোযোগ রাখতে অসুবিধে হচ্ছে, আপনি ভীষণভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছেন, আপনার মুডের মধ্যে ভীষণ ফ্লাকচুয়েশন আছে, বিকজ এদের মুডের ফ্লাকচুয়েশন থাকে, খুব সহজে বোর হয়ে যাচ্ছেন, নিজের কথা বা কাজে কনসিস্টেন্সি বা কমিটমেন্ট রাখতে পারছেন না, সেটা ফেল করছেন, ভীষণভাবে প্রোকাস্টিনেট করেন, আজ করব কাল করব, যতক্ষণ না জীবনে এত বড় স্ট্রেস আসছে যে এবার না করলে চলবে না, ততক্ষণ
ওই এনার্জিটা জুগিয়ে উঠতে পারেন না যে আমাকে করতে হবে। যদি দেখেন যে মুডটা খুব ইরিটেবল হয়ে যায় ইজিলি, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা জেনারেলি বলে থাকি যে এগুলো এডিএইচডি ট্রেট। অনেক সময় এরা ইম্পালসিভ বায়ার্সও হয়, মানে ইম্পালসিভিটি মানে যেটা মনে হলো দুম করে ফেললাম, মানে তার পরের কনসিকোয়েন্সটা খুব একটা বেশি এরা ভাবে না। সেটা জিনিসপত্র কেনার ক্ষেত্রেও হতে পারে। ভাবুন ফর এক্সাম্পল, এখন একটা গাড়ি পছন্দ হলো, দুম করে কিনে ফেললাম। আমার হয়তো গাড়িটার প্রয়োজন নেই, বা আমার হয়তো সেরকম ফান্ডও এখন নেই, কিন্তু পছন্দ হয়েছে তো আমাকে করে ফেলতে হবে, তারপরে কি হবে দেখা যাবে। সেই করতে গিয়ে অনেক সময় কিন্তু এনারা বিপদে পড়ে। তো স্বাভাবিকভাবে। হ্যাঁ, মানে আমার যেটা দরকার নেই আমি সেটা যদি কিনে ফেলি তাহলে তো আমি তো বিপদে পড়বোই। অ্যাবসোলুটলি, এবং এটা সব কাজে। ভাবুন ফর এক্সাম্পল, কাউকে পছন্দ হলো, দুম করে বিয়ে করে ফেললাম। মানে আগে থেকে যে একটু ভাববো, বা আমি একটু অ্যানালাইজ করবো, বা আমি একটু ওয়েট করবো, এদের কিন্তু ওয়েটে ভীষণ অসুবিধা হয়। ওয়েট করতে পারে না, ইম্পালস কন্ট্রোল করতে পারে না, ফ্রাস্ট্রেশনকে টলারেট করতে পারে না। মানে কিছু একটা হলো, যেটা করে ফেলতে হবে। মাথা গরম হলো তো আমি ঝগড়া করে ফেললাম বা দুম করে মেরে দিলাম। তারপরের যে রিপারকাশন, বা তারপরে যে এটার জন্য আমার কি এফেক্ট হতে পারে ইন দ্য ফিউচার, সেইটা কিন্তু ওরা তখন অ্যানালাইজ করতে পারে না। তখন কিন্তু ওদের ওই লিম্বিক সিস্টেমটা হাইজ্যাক করে নেয়, ওদের কমপ্লিটলি ইমোশনালি ড্রিভেন হয়ে যায়। এবং ইন্টেলিজেন্স যথেষ্ট, ক্যাপাসিটি যথেষ্ট থাকা সত্ত্বেও কিন্তু ওরা ওইভাবে পারফর্ম করতে পারে না, আনফর্চুনেটলি। সেটার জন্যই কিন্তু পরবর্তীকালে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এসে যায়। তো এই ধরনের মানুষ যারা, তারা কি মানে উচ্চ পদে কি প্রতিষ্ঠিত হতে পারেন? তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারেন? নিশ্চয়ই হতে পারেন। এবং অনেক সময় দেখা যায় যে যাদের এডিএইচডি আছে, তাদের ক্রিয়েটিভ মাইন্ড খুব স্ট্রং হয়। আচ্ছা। তো এডিএইচডি মানে আমরা শুধু বাজে দিকগুলো না, দের আর কিছু, এদের কিন্তু কিছু, যেহেতু ব্রেনটা ডিফারেন্টলি ওয়ায়ার্ড, এদের কিন্তু কিছু স্ট্রেংথ এরিয়াস আছে। যেমন ফর এক্সাম্পল, খুব ক্রিয়েটিভ হয়। আবার সবই যে থাকবে তার কোনো মানে নেই। বা অনেকের যেটা থাকে সেটা হচ্ছে যে একবার কোনো কিছু যদি ইন্টারেস্ট লেভেলের হয়, তাহলে এমনভাবে মনোনিবেশ করবে যে সেই ফোকাস আর সেইটা আর একটা নর্মাল ব্রেন কোনোভাবে করতে পারবে না। সেখান থেকে হয়তো সেই ব্যাপারে এত নলেজ গেইন করে গেল যে সেই ব্যাপারে সে এক্সপার্ট হয়ে যেতে পারে। কিন্তু সেটা তার ইন্টারেস্ট লেভেলে হতে হবে, বিকজ এদের ইন্টারেস্ট ফ্লাকচুয়েট করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কনসিস্টেন্সি সব কিছুতে রাখতে পারে না, কিন্তু যেটা পছন্দ সেটা দারুণ ঢুকে যেতে পারে। এবার সেটা তার পছন্দ যদি সে ভগবানের দয়া খুঁজে পায়, যে তার কোনটা পছন্দ, তার কোনটা প্যাশন, এবং সোশ্যাল ভাবে, ফ্যামিলি ওয়াইজ সে যদি সেই সাপোর্টটা পেয়ে ওটার মধ্যে ঢুকে যেতে পারে, তাহলে কেল্লা ফতে। কিন্তু এই চান্স ফ্যাক্টরের উপর যেহেতু এদের সাকসেসটা ডিপেন্ড করে, তাই জন্যই কিন্তু অনেকে পারে, আবার অনেকে পারে অনেকে না। পারে না। মানে ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া বা ভালো পোস্টে না কাজ করার কোনো কারণ নেই, কিন্তু বিহেভিয়ারাল প্রবলেমগুলো এত বেশি থাকে যে পেরে ওঠে না। যেমন এক্সাম্পল, ডাক্তার হতে গেলে আপনাকে অনেক লং আওয়ার্স কাজ করতে হবে, ঠিকই। বা দীর্ঘ অনেক সময় পড়তে হবে। দীর্ঘ সময় পড়তে হবে। ইন্টারেস্ট যেগুলো আছে সেগুলো মানে বেশ কিছুদিনের জন্য আপনাকে বিসর্জনই করতে হবে। বা কেউ আপনাকে ডাকলো, যে সময় ডাকলো আপনাকে সেই সময় যেতে হবে, আপনি ইচ্ছে করুক না করুক। এই যে ইচ্ছের বিরুদ্ধে কনস্ট্যান্ট কাজ করা, এই কনসিস্টেন্সিটা এডিএইচডি রাখতে অসুবিধা হয়। না হলে যে তাদের ক্যাপাসিটি নেই হওয়ার তা নয়, কিন্তু শুধু তো হলেই হবে না, তাকে ঠিক। তো ক্যাপাসিটিটাকে মানে বাড়াতে হবে। হার্নেস করতে হবে, বাড়াতে ম্যানেজ হবে, করতে হবে। ম্যানেজ করতে হবে। তো এই জায়গা থেকে তাদের প্রবলেম হয়। কিন্তু হ্যাঁ, অনেকেই কিন্তু তারা উচ্চ পদস্থ, যেটা আপনি বলছেন সেরকম চাকরি, কাজ, কারবার কিন্তু করে, এবং ভালোই করে। কিন্তু কনস্ট্যান্টলি একটা স্ট্রেসের মধ্যে থাকে, আনম্যানেজেবল স্ট্রেসের মধ্যে থাকে, এবং তার জন্য তারা অনেক সময় দেখা যায় যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স হারিয়ে ফেলছে, বা কাজটায় যতটা তার উন্নতি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ফ্রম দেয়ার কিছু কিছু প্রবলেম, আবার অনেকে হয়তো কিছু করতেই পারলো না এই মুডের জন্য, এই মুডি কিছুই ভাল লাগছে না, এই করে হয়তো জীবনটাই তার নষ্ট হয়ে গেল, সেরকমও কেসেস হয়। তো এই ধরনের মানুষদের আপনারা কিভাবে হেল্প করেন? প্রথম যখন এই প্রবলেম নিয়ে আসে একটা মানুষ, এবং তার হিস্ট্রি হয়ে তার অ্যাসেসমেন্ট হয়, এবং অ্যাসেসমেন্টে যদি তার বেরোয়, তাকে আগে বুঝতে হবে যে তার কোনো দোষ নেই। এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এতদিনে, যতদিনে একটা অ্যাডাল্ট এডিএইচডি আমাদের কাছে আসছে, তারা একটা ধারণা নিয়ে আসে যে আমি কেমন যেন, আমি খারাপ, আমি লেজি, আমার দ্বারা কিছু হবে না। এইটা কিন্তু আদৌ তারা দায়ী নন। অ্যাবসোলুটলি, এইটা বোঝা, এই বোঝাটা সরানোটা খুব ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান।
নাম্বার 2 হচ্ছে তাহলে নিজের স্ট্রেংথ আমি কি করে আনবো সেইটাকে তখন আমাদের স্ট্রাকচার করতে হয়। সে যে প্রফেশনে আছে, সে যে এজে আছে, হুম। এবং সব ADHD মানেই যে সবাই একই রকম করবে, একই রকম তাদের স্ট্রেংথ, একই রকম সবার উইকনেস, তা কিন্তু নয়। সেটাও কিন্তু নয়, ভ্যারিড হয়। মানুষ ভেদে তো আলাদা হবেই। একদমই। হুম। তো সেই ক্ষেত্রে তারা কিভাবে নিজের ADHDটা ম্যানেজ করে চলবে? কিভাবে সেখান থেকে সে নিজের কাজটাকে অপটিমাইজ করবে? সেগুলো আমরা তখন ধীরে, ধীরে কাউন্সেলিং করি এবং ম্যানেজমেন্ট শেখাই, কোচিং করা হয়। এই ক্ষেত্রে একটা কোচিং একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কোচিং মানে সাইকোলজিক্যাল কোচিং। এছাড়া ম্যানেজমেন্ট শেখানো হয়, রোগের ব্যাপারে সাইকো এডুকেট করা হয় যে দেখো এই রোগটা এরকম, এরকমভাবে ফাংশন করে। তাহলে ফার্স্ট মানুষটা বুঝতে পারে ও আচ্ছা তাহলে এতদিন যে আমি নিজেকে পুশ করে যাচ্ছিলাম তাও হচ্ছিল না, তার মানে এটা আমি ইচ্ছে করে করিনি। ঠিক। সারা জীবন লোকে আমাকে বলে গেছে যে এটা আমি ইচ্ছে করে করেছি বা আমি ইনকেপেবল বলে করেছি। মানে প্রথম কাজই হচ্ছে তাকে সেই বিষয়টা নিয়ে অ্যাওয়্যার করা, বোঝানো। অ্যাবসোলিউটলি, হুম, অ্যাবসোলিউটলি। তারপরে আসে হুম, ম্যানেজমেন্ট, কোচিং, হুম, এবং তার সঙ্গে যদি কোনো ডাক্তারের একটা সাপোর্ট লাগে, হুম, বিকজ অনেকের বড় হয়ে গেছে, হুম, জিনিসটা ম্যানেজ হয়নি, তার সঙ্গে হয়তো আরও কিছু অসুবিধা এসে গেছে। সাইকোথেরাপি আমরা শুরু করে দিই, CBT। হুম। তার সঙ্গে যাদের লাগে আমরা তাদের রেফারও করি যে আপনার মনে হলে আপনি একজন সাইকিয়াট্রিস্টকে সাইকিয়াট্রিস্ট। দেখাতে পারেন, বা আমাদের মনে হচ্ছে একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত আপনার এই ক্ষেত্রে, যখন এই ডিফিকাল্টিটা এতটা লেভেলে চলে এসছে। সেখানে কিন্তু সাইকিয়াট্রিক ইন্টারভেনশনও স্টার্ট হতে পারে বা হয়। তাও মোটামুটি কতদিন লাগতে পারে? মানে কতদিন ধরে চলে এই থেরাপি? জেনারেলি দেখুন থেরাপি চলে হচ্ছে 3 থেকে 6 মাস। আচ্ছা। এইবারে মেক্সিমাম আমি ৬ মাসই ধরতাম। হ্যাঁ, হুম, মানে ১ম এই ইন্টারভেনশনটা লাগে সেই মানুষটাকে সেটেল ডাউন করতে। তারপরে ধীরে, ধীরে কি হয় না, ১ম দিকে যে হুম, ইন্টারভাল বা হুম, যে হুম, ইনটেনসিটিতে হয়, হুম, সেই ইনটেনসিটিটা কম হতে থাকে। মানে সাইকোথেরাপিস্টের রোল হুম, বা মনোবিদের রোল কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার ক্লায়েন্টকে এম্পাওয়ার করা। হুম, তাকে ডিপেন্ডেন্ট করে হুম, রাখা না নিজের ওপর। ১ম দিকে যতটা ঘন, ঘন লাগবে, ধীরে, 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 ধীরে যেমন আমরা ইনফরমেশন পাস করব, তাদের শেখাবো কি করে করতে হয়। ওই যেটা বললাম হুম, ট্রেনিং অ্যান্ড কোচিং, হুম, ওইটা করব। ধীরে, ধীরে ওদের পার্টের কি, কি জিনিসগুলো করলে ওরা এম্পাওয়ার্ড হবে, হুম। স্ট্র্যাটেজিস শেখাবো। ধীরে, ধীরে তো আমরা কিন্তু কি করছি, আমাদের ডিপেন্ডেন্সটা কমিয়ে দিচ্ছি এবং ওদের ইন্ডিপেন্ডেন্ট বা এম্পাওয়ার করছি। করতে, 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 করতে আমরা জিনিসটাকে বন্ধ করি। আস্তে, আস্তে আস্তে, আরকি। আস্তে, আস্তে হুম, ইন গ্রেডেশনে বন্ধ করি, এবং তারপরেও কিন্তু হুম, বলা থাকে যে হুম, তোমার যদি কোনো সমস্যা হয় আই এম দেয়ার। তুমি এবার চেষ্টা করে দেখো। এবং সেই স্প্যানটা কিন্তু আমরা বাড়াই। মানে ১ম দিকে আমরা হয়তো উইকলি আমি বললাম যে তুমি এসো। হুম। তারপরেই কিন্তু আবার কিছুদিন পরে ২ উইকে ১ বার, ৩ উইকে ১ বার। তারপরে দেখা গেল যে ১ মাস ২ মাস পরে আমি বললাম যে তুমি একবার এসো। তারপরে হয়তো বললাম ৬ মাসে একবার এসো। ইট অল ডিপেন্ডস যে তার কত তাড়াতাড়ি রেমিশন হচ্ছে, তার কমপ্লিকেশনটা কত, এবং সে কত তাড়াতাড়ি জিনিসটা অ্যাডজাস্ট করে নিজে করতে পারছে। আচ্ছা, এক্ষেত্রে আরো একটা জিনিস আমরা দেখেছি, মানে আমরা যারা ভারতীয় বা বাঙালি যারা আছেন, তারা এই ধরনের বিষয়ে না যখন বুঝতে পারেন যে আমার এরকম একটা নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা আছে বা নিউরোলজিক্যাল সমস্যা আছে, আমরা সেটাকে লুকিয়ে রাখি এবং আমরা পৌঁছতে চাই না। ঠিক। তো আপনাদের কাছে যখন একটা পেশেন্ট আসেন, তো তিনি কি আবার সেকেন্ড টাইম আসেন নাকি তিনি আবার এড়িয়ে যান? যে না, আমার তো উনি বলেছেন আমার এরকম নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা আছে, তাহলে বোধহয় আমার মাথার কিছু সমস্যা আছে, আমি যাব না। আমি বলতে চাইছি যে এই পেশেন্ট গুলো যখন একবার আপনার কাছে আসে তখন কি সেকেন্ড টাইম, থার্ড টাইম কি আসে? নাকি একবার আসার পরে তাদের মনে হয় যে না, আমি যাব না। মানে হয় না যে আমি একটা পাগলের ডাক্তারের কাছে যাব, আমি একজন মনোবিদের কাছে যাব। মানে এটা কেমন যেন লাগে। তো এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও কি সেটা হয়? দেখুন, হয় তো বটেই। মানে হুম, এটা আমি বলতে পারব না যে জীবনে হয়নি বা হুম, কখনো হুম, হয় না। হুম, কিন্তু আমি যেটা নিজের প্র্যাকটিসে দেখেছি সেটা হচ্ছে কেউ যদি একবার নিজের প্রবলেমটা বোঝে এবং হুম, ট্রিটমেন্ট প্রসেসে আসে, হুম, তাহলে সে নিজেই লাভ এমন পায় না হুম। যে সে সেটার সঙ্গে স্টিক করে। আচ্ছা। আর ২ নম্বর বিষয় হচ্ছে যে আমাদের যেটা আপনি বললেন যে সোসাইটাল হুম, আম মানে এই যে ট্যাবু বা হুম, তকমাটা হুম, এতটা হুম, বেশি হুম, বা এত লোকে জাজ হুম, করে হুম, যে যে অলরেডি সেটা কাটিয়ে ১ম একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তার হুম। মানে সে কিন্তু অর্ধেক যুদ্ধ লড়ে এসছে, ঠিক, জিতে ঠিক, এসছে। ঠিক, ঠিক। এবার কিন্তু সে মানসিকভাবে প্রিপেয়ার্ড যে আমি সব রকম চেষ্টা হুম, করেছি, হুম, হচ্ছে না, তাহলে আমাকে এবার দেখাতেই হবে। তো অনেকে কিন্তু, হুম, মানে আমি এটা মানে আমার এটা খারাপই লাগছে হুম, বলতে, হুম, কিন্তু সাইকোলজিস্টের কাছে, মনোবিদের কাছে কিন্তু মানুষে সব ঘুরে আসে। মানে সব ডাক্তার দেখানো হয়ে গেল, অ্যাস্ট্রোলজার দেখানো হয়ে গেল, পামিস্টদের যারা হাত দেখে তাদের হুম, দেখানো হয়ে গেল,
যত পাথর আছে সব পড়া হয়ে গেল, সব কিছু যখন হয়ে গেল কিন্তু তারপরেও প্রবলেম কিছুতেই যাচ্ছে না, লাস্টে কিন্তু লোকে একজন যে না আমাকে তাহলে হয়তো মেন্টাল একবার দেখানো উচিত করে আসে। তো এটা একটা এখনো অবধি কিন্তু বড় একটা চ্যালেঞ্জ আমাদের সোসাইটির, এবং সেটার জন্যই এত কথা বলা, এত এগুলোকে নিয়ে ঠিকই, এগিয়ে আসা, একদমই। যাতে মানুষ বুঝুক এবং নিজের মতো করে ডিসিশনটা নিজের একটা প্রপার লাইফের জন্য নিক। যেই সময়টা সে হয়তো হন্য হয়ে ঘুরছে, মানে কি বলুন তো, মনের ভেতরে কোথাও সে জানে কিন্তু ওই অ্যাকসেপ্টেন্সটা আসে না। যদি ছোট বাচ্চা হয় বাবা মার অনেক সময় আসে না, আর নিজে বড় হয়ে গেলে তাদের একটা যে সোসাইটাল অলরেডি একটা স্টিরিওটাইপ আমরা হুম, মানসিকভাবে ভেবে নিই, হুম, যে আমি যাচ্ছি মানে আমি উইক, আমি যাচ্ছি মানে আমার কিছু, আমি পাগল বা আমি ঠিক। একটা, সেইগুলোর জন্য তারা আসতে পারে না। কিন্তু যারা থেরাপি করে বা যারা থেরাপির অবধি আসে, হুম, আমি অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ সাইকোলজিস্ট, অ্যাজ আ প্র্যাকটিশনার বলতে পারি এরা সবচেয়ে স্ট্রংগেস্ট মানুষ, কেন কি এদের ইগোটাকে ভেঙে এরা নিজের প্রবলেমটা দেখতে পাচ্ছে। ঠিক। মানে কি আমরা তো হুম, ইগোর চোটেই নিজের সমস্যাটা আর দেখতে সত্যি পাই তাই। না, শুধু পৃথিবীর আর দেখি। এই ইগোটা যদি আপনি রেখে দেন তাহলে আপনার প্রফেশনাল লাইফ হ্যাম্পার হবে, আপনার পার্সোনাল লাইফ হ্যাম্পার হবে, আপনার রিলেশনশিপ গুলো নষ্ট হয়ে যাবে এবং দিনের শেষে আপনি একা দাঁড়িয়ে থাকবেন। একদম। তাহলে ইগোটা ভেঙে আগে আপনার কাছে পৌঁছতে হবে। মানে আপনার কাছে মানে যেকোনো যে কোনো মনোবিদের কারোর কাছে কাছে, পৌঁছতে হ্যাঁ হবে। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। মূল কথা। ম্যাম, কিছু ও মিথ আছে যেগুলো আপনার কাছে জানবো। মিথ না ফ্যাক্ট সেটা আপনিই বলবেন। এডিএইচডি শুধুমাত্র বাচ্চাদেরই হয়। না, মিথ। ভুল। আচ্ছা, এমন হতে পারে যে বাচ্চা বা ছোট বয়সে এডিএইচডি ছিল না কিন্তু বড় বয়সে হঠাৎ করে এডিএইচডি ডিটেক্ট হয়েছে। ভুল। আচ্ছা। ছোটবেলায় থাকে, সেটা হুম, সামহাউ ম্যানেজ হয় না বা কেউ বুঝতে পারে না, বড় বয়সে ডায়াগনোসিসটা হতে পারে। আচ্ছা। এডিএইচডি ইজ সিম্পলি লেজিনেস। অ্যাবসলিউটলি রং। আচ্ছা, মেডিকেশন ছাড়াও এডিএইচডি ঠিক করা সম্ভব। ম্যানেজ করা যায়, হ্যাঁ। আচ্ছা, কিন্তু এটা মেডিকেশনের একটা ইম্পর্টেন্ট রোল আছে, কিছু কিছু সময় লাগে। হুম, বাট ছোট বাচ্চাদের স্পেশালি আমরা প্রথম দিকেই ডাক্তারবাবুরাই দিতে চান না, বলেন যে থেরাপি করে আগে ম্যানেজ করুন না, তারপরে যদি লাগে তখন দেখা যাবে। তো আগে আমরা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ইজ অলওয়েজ থেরাপি। আচ্ছা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আনট্রিটেড এডিএইচডি ক্যান ড্যামেজ ম্যারেজেস। অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি ইয়েস, 100% ইয়েস। নেক্সট হচ্ছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এই এডিএইচডি কে বাড়িয়ে দিতে পারে। একদম ঠিক কথা, বাড়িয়ে দিতে পারে। আচ্ছা। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাম এডিএইচডি জেনেটিক সমস্যা। হ্যাঁ, বেশ কিছুটা জেনেটিক বটে, কিন্তু এনভায়রনমেন্টও ইম্পর্টেন্ট রোল প্লে করে। মোটামুটি আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে। তো ধরুন যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন এবং যারা নিজেদের এতদিন কুঁড়ে ভাবছিলেন, দায়িত্ব জ্ঞানহীনভাবে নিজেকে দোষারোপ করছিলেন এবং যারা এতদিন ভাবছেন যে কার কাছে যাবো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? যদি মনে করেন যে আমি প্রচুর চেষ্টা করেছি নিজের মতো করে কিন্তু হুম, কিছুতেই ম্যানেজ করতে পারছি না, হুম, এবং লোকে সারা জীবন কুড়ে বলেছে কিন্তু আমি ঠিক যে প্রবলেমটা ফেস করছি আমি কাউকে বোঝাতে পারিনি, আমি কনস্ট্যান্ট নিজের কমিটমেন্ট ফেল করে যাচ্ছি ইভেন ট্রাই করার পরেও, জিনিস ভুলে যাচ্ছি যখন ভুলতে চাই না তবুও, মনোযোগ দিতে পারছি না, এবং তার জন্য আমার পার্সোনাল প্রফেশনাল দুটো লাইফই হ্যাম্পার্ড হচ্ছে বা যে কোনো একটা হুম। হ্যাম্পার্ড হচ্ছে, আপনি নিশ্চয়ই নিশ্চয়ই আসতে পারেন এবং এসে অ্যাসেস করে যেতে পারেন যে আদৌ আপনার এই সমস্যাটা আছে কিনা। যদি এই সমস্যাটা না থাকে, অন্য কিছু থাকে, সেটাও যেমন বেরোবে, আর যদি এডিএইচডি থাকে তাহলে তো সেটা প্রপারলি আমরা ম্যানেজ করতে পারবোই, ইগো সরিয়ে। ইগো সরিয়ে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম এত সুন্দর করে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এডিএইচডি নিয়ে যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্স তো খোলা রইলো, সেখানে আপনারা লিখে জানাতে পারেন। এমনকি আমি একটি নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখানে নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।